কথা হবে না। সবাই বন্ধু এটা কি দেখা যাবে? তোর বন্ধুকে দেখা যাবে না, ওদের দেখা যাবে না, আর কমেন্ট করবে হ্যাঁ, ওদের কথা কি বলবো হবে না। হ্যাঁ। ওই যে আসছে, শুরু করছে, কথা বলা দেখা শুরু করছে, দুইজনে দেখা আসছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে নাকি? আমার কথা শোনা যায়? কমেন্ট করো। হ্যাঁ, কথা শোনা যায়? ওরা কিছু বলবো না, ওদের কমেন্ট করছে। শুনে গেলে কমেন্ট করো, শোনা যায়? হ্যাঁ, হ্যালো। ওকে, আমি স্যারের বাসায়, দেখতো স্যারের লাইভ শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, আমি স্যারের বাসায় আছি। হ্যাঁ, ওকে ওকে স্যার, ওকে। ওকে, আজকে তোমাদেরকে আমি পড়াবো বেসিক্যালি হচ্ছে কুশিং সিনড্রোম। তা আমরা জানি যে আসলে মেনলি আমরা বলবো যে কুশিং সিনড্রোম আসলে কেন হয়। এটা ডিউ আমরা জানি যে কর্টিসল যদি শরীরে বেশি হয়ে যায় তাহলে শরীরে যে সমস্যা তৈরি হয় সেটাকে আমরা বলি কুশিং সিনড্রোম। তা আমরা জানি যে তোমরা জানো যে কর্টিসল সিক্রেশনের যে পাথওয়ে সেটাকে আমরা বলি যে হাইপোথ্যালামো পিটুইটারি এবং অ্যাড্রিনাল অ্যাক্সিস। মানে আমাদের হাইপোথ্যালামাস থেকে আসে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন CRH দ্যাট স্টিমুলেটস পিটুইটারি গ্ল্যান্ড টু সিক্রেট ACTH. ACTH স্টিমুলেটস অ্যাড্রিনাল গ্ল্যান্ড টু সিক্রেট কর্টিসল। এই কারণে আসলে তাহলে আমাদের পাথওয়েট হলো, তাই কোনো কারণে যদি এমন হয় যে হাইপোথ্যালামাস থেকে আমার CRH বেশি আসে তাহলে পিটুইটারি থেকে ACTH বেশি আসবে, ACTH আবার অ্যাড্রিনালকে স্টিমুলেট করবে টু সিক্রেট এক্সেস অ্যামাউন্ট অফ কর্টিসল। আবার আমাদের এবার পিটুইটারি থেকে ACTH বেশি আসতে পারে, সেক্ষেত্রেও যদি সে অ্যাড্রিনালকে স্টিমুলেট করে কর্টিসল বেশি তৈরি করে সেখানেও তোমার হতে পারে কুশিং সিনড্রোম। আমাদের কাছে কোনো স্টিমুলেশনের দরকার নেই, কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইটসেলফ প্রডিউস এক্সেস অ্যামাউন্ট অফ কর্টিসল, সেটা তোমার হতে পারে কুশিং সিনড্রোম। তো মনে করতে হবে যে আসলে তোমাকে বেসিক যদি বলি যে মনে রাখতে হবে যে আমাদের ACTH যে স্টিমুলেট করে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আমাদের অ্যাড্রিনালে 3টা হরমোন, একটা হচ্ছে কর্টিসল, একটা হচ্ছে অ্যালডোস্টেরন, আর হচ্ছে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন। মনে রাখতে হবে যে কর্টিসল এবং অ্যান্ড্রোজেন দ্যাট ইজ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন ACTH, বাট অ্যালডোস্টেরন এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট অফ ACTH। মানে আসলে মনে করতে হবে যে অ্যালডোস্টেরনের সাথে ACTH-এর তেমন কোনো সম্পর্ক নেই, অ্যালডোস্টেরনের সাথে ACTH-এর কোনো সম্পর্ক নেই। তাই ACTH যদি বাড়ে তাহলে আমার 2টা হরমোন বাড়বে, একটা হচ্ছে কর্টিসল আর একটা হচ্ছে অ্যান্ড্রোজেন। এখন তাহলে অ্যালডোস্টেরন সম্পর্ক কার সাথে, অ্যালডোস্টেরন কোথা থেকে আসে? মনে রাখতে হবে অ্যালডোস্টেরন ইজ ডিপেন্ডেন্ট অন রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। তার মানে রেনিন যদি বাড়ে তাহলে তোমার অ্যালডোস্টেরন বাড়বে, ওই পাথওয়েতে অ্যালডোস্টেরনের সাথে সম্পর্ক। কিন্তু ACTH-এর সাথে কিন্তু কর্টিসল এবং অ্যান্ড্রোজেনের তেমন কোনো মানে সম্পর্ক আছে, কিন্তু অ্যালডোস্টেরনের কোনো সম্পর্ক নেই। এখন দেখো, আমরা যদি কোনো পেশেন্টের এমন হয় যে ACTH বাড়ার জন্য আমার কর্টিসল এক্সেস, ACTH বাড়ার জন্য কর্টিসল এক্সেস, তাহলে আমরা তখন বলি ACTH ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম। মানে ACTH বাড়ার কারণে তার কর্টিসল বেশি হচ্ছে। আবার এমন দেখা যেতে পারে যে আমার শরীরে কর্টিসল বেশি কিন্তু তার সাথে ACTH-এর কোনো সম্পর্ক নেই, সেটাকে আমরা বলি ACTH ইনডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম। তাহলে ACTH ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম মানে কি? তার মানে বডিতে কোনো ACTH বেশি হচ্ছে, তার কারণে কর্টিসল বেশি হচ্ছে। তাহলে এখন ACTH সোর্স কি? আমি আগেই বলেছিলাম তাহলে ACTH কোথা থেকে আসে? ACTH আসে কোথা থেকে? পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এখন তাহলে পিটুইটারি থেকে যদি কোনো ACTH বেশি আসে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যদি কর্টিসল বেশি তৈরি হয়, তখন তাকে আমরা বলবো ACTH ডিপেন্ডেন্ট কুশিং। এখন আমাকে শুধু কি পিটুইটারি আমাদের বডিতে ACTH-এর সোর্স না? তোমরা যারা আমাদের রেসপিরেশনে পড়েছো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, দেখবা ওখানে তোমার দেয়া আছে যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা একটা একটোপিক আছে না, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। হ্যাঁ, তার মধ্যে কী আছে যে একটোপিক ACTH সিক্রেশন। তার মানে there are some cancers that also produce ACTH, এবং সেই ACTH also causing excess amount of cortisol secretion. সুতরাং ACTH ডিপেন্ডেন্ট কুশিং মানে যে কোনো কারণে তার বডিতে ACTH বেশি তৈরি হচ্ছে, তার কারণে তার কুশিং হচ্ছে। আর ACTH ইন্ডিপেন্ডেন্ট কুশিং মানে ACTH-এর সাথে সম্পর্ক নেই, তাহলে আমার কোথা থেকে আসবে? আমার কর্টিসল আসবে কোথা থেকে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, কিন্তু নট ACTH ডিপেন্ডেন্ট। তার মানে কোনো কারণে যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কোনো টিউমার হয়,
কোনো কারণে, তাহলে দ্যাটস অ্যাড্রিনাল গ্ল্যান্ড প্রডিউস এক্সেস অ্যামাউন্ট অফ কর্টিসল। তাহলে মনে রাখো, তাহলে আমি যদি বলি হোয়াট আর দি কজেস অফ অ্যাসিটাইজ ডিপেন্ডেন্ট কুশিং, তাহলে আমার কারণ খুঁজতে হয় তার পিটুইটারি থেকে আসতেছে অ্যাসিটাইজ অথবা একটোপিক সোর্স থেকে। তাহলে কারণগুলো কী হবে? তাহলে একটা হচ্ছে পিটুইটারি অ্যাডিনোমা দ্যাট প্রডিউস এক্সেস অ্যামাউন্ট অফ কর্টিসল। আমি যদি কজেস বলি, হঠাৎ কজেস অফ কুশিং সিনড্রোম, তাহলে লিখতে হবে অ্যাসিটাইজ ডিপেন্ডেন্ট কুশিং, সেটা হবে পিটুইটারি অ্যাসিটাইজ সিক্রেশন বাই পিটুইটারি অ্যাডিনোমা। 2 নম্বর হচ্ছে একটোপিক অ্যাসিটাইজ সিক্রেশন। একটোপিক মানে কোনো টিউমার যেটা একটোপিকভাবে অ্যাসিটাইজ তৈরি করতে, সেটা কী হতে পারে? একটা হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল টিউমার, আরেকটা হচ্ছে মানে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনয়েড, আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। তিনটে, একটা হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ব্রঙ্কিয়াল কার্সিনয়েড এবং প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। এখন এগুলো একটোপিক। কারণ আমি যদি কোনো পেশেন্টকে বাইরে থেকে অ্যাসিটাইজ দিয়ে দিই, পুশ করে দিই, তাহলে তো সেই অ্যাসিটাইজ দিয়েও তো অ্যাড্রিনাল কর্টেক্সকে স্টিমুলেট করবে টু সিক্রেট কর্টিসল। এখন তাহলে আয়াট্রোজেনিক অ্যাসিটাইজ, যদি কাউকে অ্যাসিটাইজ পুশ করা হয়, সে যদি কোষের তৈরি করে, তো সেটা হবে অ্যাসিটাইজ ডিপেন্ডেন্ট। এখন আসো অ্যাসিটাইজ ইন্ডিপেন্ডেন্ট, তার মানে কি, কোথা থেকে আসতেছে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। এখন মনে হতে যে আমাদের যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বেশি বেশি কর্টিসল তৈরি হয়, তাহলে আমার দিস কর্টিসল সাপ্রেস অ্যাকচুয়ালি পিটুইটারি অ্যাসিটাইজ। তাহলে এই ক্ষেত্রে কী হবে? আমি যদি কোনো পেশেন্টের দেখি যে কর্টিসল হাই বাট অ্যাসিটাইজ ইজ লো, দ্যাট মিনস মনে করতে হবে দ্যাট ইজ অ্যাড্রিনাল কুশিং। তার মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বেশি বেশি কর্টিসল তৈরি হওয়ার কারণে তারা নেগেটিভ ফিডব্যাকে তার অ্যাসিটাইজ কমে যাচ্ছে। তাহলে আমি যদি বলি তাহলে অ্যাসিটাইজের সাথে তার কোনো সম্পর্ক নেই, তার মানে অ্যাসিটাইজ ইনডিপেন্ডেন্ট। তাহলে হোয়াট আর দি কজেস অফ অ্যাসিটাইজ ইনডিপেন্ডেন্ট কুশিং? তাহলে মনে রাখতে হবে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কজ। এর মধ্যে হচ্ছে অ্যাড্রিনাল অ্যাডিনোমা, অ্যাড্রিনাল কার্সিনোমা এবং অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া। কজেস হচ্ছে অ্যাড্রিনাল অ্যাডিনোমা, অ্যাড্রিনাল কার্সিনোমা অ্যান্ড অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া। এবং কোনো মানুষ কিন্তু আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন রোগের কারণে, যেমন বিভিন্ন ইনফ্লামেটরি ডিজিজ, বিভিন্ন অটোইমিউন ডিজিজ, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, আমরা লং টার্ম আমরা কর্টিকোস্টেরয়েড ইউজ করি। তাহলে এসব পেশেন্টদেরও কিন্তু অনেক সময় কী হবে, আমরা লং টার্ম ইউজ করার পরে কুশিং সিনড্রোম ডেভেলপ করতে পারে। বাইরে থেকে আমরা কাউকে স্টেরয়েড দিয়ে দিচ্ছি, তাহলে যে বাইরে থেকে স্টেরয়েড দিচ্ছি, এর কারণে যদি কুশিং হয়, তাহলে সেটা কিন্তু অ্যাসিটাইজ ইন্ডিপেন্ডেন্ট, কারণ দিস কর্টিসল অলসো সাপ্রেস অ্যাসিটাইজ। সো যদি তাহলে এক্সোজেনাস কর্টিসল ইজ অলসো এ কজ অফ অ্যাসিটাইজ ইন্ডিপেন্ডেন্ট কুশিং। তাহলে আমি বললাম কদের মধ্যে একটা হচ্ছে অ্যাসিটাইজ ডিপেন্ডেন্ট কুশিং। আমি যদি সামারাইজ করি, অ্যাসিটাইজ ইন্ডিপেন্ডেন্ট কুশিং, তাহলে অ্যাসিটাইজ ডিপেন্ডেন্ট কুশিং মানে অ্যাসিটাইজের উপর নির্ভরশীল। সেটা কী কী? একটা হচ্ছে পিটুইটারি অ্যাডিনোমা সিক্রেটিং এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাসিটাইজ। 2 নম্বর হচ্ছে একটোপিক অ্যাসিটাইজ সিক্রেশন, সেটা হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ব্রঙ্কিয়াল কার্সিনয়েড অ্যান্ড প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। 3 নম্বরে বললাম যে এক্সোজেনাস অ্যাসিটাইজ, কাউকে যদি আমার বাড়ি থেকে অ্যাসিটাইজ পুশ করে দিই। আরেকটা বললাম যে অ্যাসিটাইজ ইনডিপেন্ডেন্ট কুশিং, তার মানে দ্যাট ইন্ডিকেটস দের ইজ অ্যাড্রিনাল কজ। তার মধ্যে হচ্ছে অ্যাড্রিনাল অ্যাডিনোমা, অ্যাড্রিনাল কার্সিনোমা এবং অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া এবং এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড। আরেকটা আমার একটা টার্ম আছে যে সিউডো কুশিং সিনড্রোম। সিউডো মানে আমরা সবসময় জানি সিউডো মানে হচ্ছে ফলস। সিউডো মানে কি? ফলস। তাহলে তাই যদি হয়, তার মানে কুশিং সিনড্রোম না, বাট মনে হবে কুশিংয়ের মতন। তার মানে এটা কারণ হচ্ছে যে এটা কর্টিসল এক্সেস হতে পারে। কর্টিসল এক্সেস অ্যাজ এ পার্ট অফ অ্যানাদার ইলনেস, তাকে বলা হয় সিউডো কুশিং। সিউডো মানে কি? ফলস। কর্টিসল এক্সেস অ্যাজ এ পার্ট অফ অ্যানাদার ইলনেস, সেই ইলনেসগুলো কী কী? একটা হতে পারে যে তোমার ওবেসিটি, একটা হতে পারে অ্যালকোহল, আর একটা হতে পারে ডিপ্রেশন। 3টে কারণে তাদের সিউডো কুশিং মনে রাখতে হবে যে অ্যালকোহল, একটা হচ্ছে ওবেসিটি, আর একটা হচ্ছে ডিপ্রেশন। এখন তোমাকে আমি বলি, আমি এখন যাবো যে হঠাৎ দি ক্লিনিক্যাল ফিচার্স অফ কুশিং সিনড্রোম। ক্লিনিক্যাল ফিচার্স অফ কুশিং সিনড্রোম। এখন আমরা যদি হাত থেকে শুরু করি, আমি তোমাদেরকে সবসময় পড়ানোর সময় বলি যে আমি হাত থেকে শুরু করি, তারপর আস্তে আস্তে মুখের দিকে যাই, আস্তে আস্তে নিচের দিকে নামি। তাহলে হাত থেকে শুরু করলে কী হবে? কুশিং সিনড্রোম স্কিনটা কেমন হবে? স্কিন হবে থিন স্কিন কেমন হবে? থিন। এখানে যদি আমরা ট্যাপ করি, তাহলে হবে কার্পাল টানেল সিনড্রোম, সিটিএস। আমরা যখন ইনজেকশন দিই, এখানে ইনজেকশন দিয়ে দেখা যাচ্ছে অল্পতে ইজি ব্রুইশিং। আমরা কি বলে, হাত থেকে উপরে তোলেন, কিন্তু তুলতে পারে না। ওভারহেড অ্যাক্টিভিটি ডিফিকাল্টিস, তার মানে কি? পেশেন্ট হ্যাভিং প্রক্সিমাল মায়োপ্যাথি।
এখানে যদি ব্লাড প্রেশার মাপে তাহলে কী হবে? হাইপার টেনশন। তাহলে আমি যে ফিচারগুলো বললাম যে হঠাৎ ফিচার্স অফ কুশিং সিনড্রোম যদি হাত থেকে শুরু করি তাহলে হবে ইজি ব্রুইসিং, এখানে হবে সিটিএস মানে কার্পাল টানেল সিনড্রোম, এখানে হবে ইজি ব্রুইসিং, হাইপার টেনশন এবং প্রক্সিমাল মায়োপ্যাথি। এগুলো হাতে। আমাদের ফেসের দিকে তাকাই, সবসময় মনে রাখতে হবে, আমরা সময় বলতাম যে মুন ফেস, মনে রাখতে হবে যে কোনো স্ট্যান্ডার্ড পরীক্ষায় এটা বলা যাবে না মুন ফেস। মানে কী হয়, তোমরা যদি মুন ফেস বলো আসলে এটাকে পেশেন্টকে বদারেশন করা হয় যে তার বলছে মুন ফেস। তাহলে আসলে কী করতে হবে? বলতে হবে যে ফেসটা হচ্ছে পাফি, ফেসটা পাফি মনে রাখতে হবে। আর এখানে কী হবে? পাফি অ্যান্ড প্লেথরিক ফেস। প্লেথোরা মানে কি? মুখটা লাল হবে। প্লেথরিক মানে কি? লাল হয়ে যাওয়া। তাহলে পাফি ফেস, প্লেথরিক ফেস, পেশেন্ট হ্যাভিং একনি, হায়ার ইন কেস অফ ফিমেল হবে হায়ারসুটিজম। মাথায় যদি আমি ওইটা মিস করে গেছি যে মাথায় হবে সাইকোসিস আর চোখে দেখলে হবে ক্যাটারাক্ট। তাহলে সাইকোসিস, ক্যাটারাক্ট, পেশেন্ট হ্যাভিং মুন ফেস, তারপর হচ্ছে একনি, তারপরে হচ্ছে প্লেথোরা, তারপর হচ্ছে হায়ারসুটিজম। আমরা যদি এখান থেকে পেশেন্টের নিচের দিকে নামি তাহলে আমরা যদি গলায় যদি দেখি তাহলে হবে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। আর তোমরা জানো যে বলে যে বাপালোহাম, কিন্তু কোনো পরীক্ষা কিন্তু বলা যাবে না বাপালোহাম। মানে আমরা যদি কোনো মানুষকে বলি যে তার ঘাড়টা হচ্ছে ষাঁড়ের মতন, তাহলে কিন্তু এটা তার জন্য এটা বদারেশন, তাই না? তাহলে কী বলতে হবে? দেয়ার ইজ প্রেজেন্স অফ প্যাড অফ ফ্যাট, প্রেজেন্স অফ ক্লিনিক্যাল ফিচার্স অফ কুশিং, প্যাড অফ ফ্যাট ইন দি নেপ অফ দি নেক। টার্মটা কী হবে? দেয়ার ইজ প্রেজেন্স অফ প্যাড অফ ফ্যাট ইন দি নেপ অফ দি নেক। এরপর আমাদের নিচের দিকে নামি তাহলে হবে যে পেশেন্টের অ্যাবডোমেনে। তাহলে আমরা বলি সেন্ট্রাল ওবেসিটি। আমরা কুশিংয়ের পেশেন্টের কী বলি? যে অ্যাপিয়ারেন্সটা কী বলি? যে লেমন ওয়ান স্টিক অ্যাপিয়ারেন্স। মানে কি? একটা কাঠির উপরে একটা লেবু দিয়ে দিই, লেবু থাকে দেখে মনে হবে উপরের দিকে মোটা, নিচে মানে লিমগুলো হবে সরু আর পেটটা হয়ে যাবে মোটা, মনে হবে লেমন ওয়ান স্টিক অ্যাপিয়ারেন্স। তাদের হবে সেন্ট্রাল ওবেসিটি, আরেকটা হচ্ছে অ্যাবডোমিনাল স্ট্রেয়া। আমরা যদি নিচের দিকে নামি তাহলে সেখানে হবে দেখা যাবে পেশেন্টের অনেক কুশিং সিনড্রোম, যারা এক্সেস গ্লুকোকর্টিকয়েড দ্যাট ইজ ইমিউনোসাপ্রেসিভ। তার মানে কি? আমাদের ইমিউনিটিকে কমাই দেয়, ফলে দ্যার ইজ চান্স অফ ইনফেকশন। যাদের কুশিং হয় তাদের চান্স অফ ইনফেকশন বেড়ে যায়, পার্টিকুলারলি ফাঙ্গাল ইনফেকশন ইন ডিফারেন্ট সাইডস অফ দি বডি, ইন দি লোয়ার অ্যাবডোমেন, ইন দি ইনগুইনাল রিজন, তাদের কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায়। তাহলে ইনফেকশনটা দেখতে হবে। লোয়ার লিম্বে প্রক্সিমাল মায়োপ্যাথি দেখতে হবে। এটা কীভাবে দেখি? আমরা বলি যে আপনি বসে আছেন, আপনি উপরের দিকে ওঠেন, বসা থেকে দাঁড়ান, দেখা যাচ্ছে দাঁড়াতে পারতেছে না উইদাউট এনি সাপোর্ট, তাহলে বুঝতে হবে তারও প্রক্সিমাল মায়োপ্যাথি আছে। তারপর আমরা দেখতে হবে যে দেয়ার ইজ টেন্ডেন্সি টু ইনফেকশন, একটা তো বলেই দিলাম। আর একটা হচ্ছে ডিলেড উন্ড হিলিং, কোনো যদি কেটে যায় তাহলে কিন্তু উন্ড হিলিং ডিলেড হবে। আরেকটা জিনিস আমরা সময় মিস করি যে এক্সেস গ্লুকোকর্টিকয়েড, মানে কুশিং সিনড্রোম মানে তো আসলে এক্সেস গ্লুকোকর্টিকয়েড। ইট ইজ অলসো রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওপোরোসিস। সেখানে কী হবে? যদি অস্টিওপোরোসিসের কারণে ভার্টিব্রা কলাপস হয় তাহলে কী হবে? এদের হাইট কী হবে? এদের বইয়ে লেখা আছে হাইট রিডাকশন। সেখানে তাদের টেন্ডেন্সি টু অস্টিওপোরোসিস এবং দেয়ার ইজ হাইট রিডাকশন হয়ে যায়। সেজন্য আমরা যদি নাও থাকে আমরা কী করি? তার আসলে অস্টিওপোরোসিসের কোনো ফিচার আছে কি না আমরা কী করি? টেন্ডারনেস, স্পাইন টেন্ডারনেস দেখি। স্পাইনে কী করি? আমরা এরকম করে বাড়ি দিই, এরকম স্পাইনে দেখি স্পাইনে কোনো টেন্ডারনেস আছে কি না। তাহলে এগুলো হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ফিচার্স অফ কুশিং। আর একটা জিনিস বলিনি যে কুশিং সিনড্রোমের আরেকটা জিনিস হয় ডায়াবেটিস। তা ডায়াবেটিস আমরা চোখে দেখি না, তখন বলতে হবে স্যার, লাস্টে বলতে হবে যে ইউরিন ডিপ টেস্ট ফর সুগার, যার কোনো ডায়াবেটিস আছে কি নেই। তাহলে আমরা যদি ক্লিনিক্যাল ফিচার্স অফ কুশিংকে সামারাইজ করি তাহলে এরকম হয়। আমরা হাতে বলেছিলাম থিন স্কিন, বলেছিলাম কার্পাল টানেল সিনড্রোম, তারপর বলেছিলাম ইজি ব্রুইসিং, হাইপার টেনশন, প্রক্সিমাল মায়োপ্যাথি, তারপরে ফেসে চলে গেছিলাম, এরপরে গেলাম সাইকোসিস, ক্যাটারাক্ট, তারপরে পাপি ফেস, প্লেথরিক ফেস, দের ইজ প্রেজেন্স অফ একনি, হায়ারসুটিজম ইন কেস অফ ফিমেল। নিচে নেমেছিলাম আমার ঘাড়ে বলেছিলাম কি যে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স অ্যান্ড প্রেজেন্স অফ প্যাড অফ ফ্যাট ইন দি নেপ অফ দি নেক। পেটে বলেছিলাম যে সেন্ট্রাল ওবেসিটি, অ্যাবডোমিনাল স্ট্রেয়া, তারপরে বলেছিলাম টেন্ডেন্সি টু ইনফেকশনস, ডিলেড উড হিলিং, অস্টিওপোরোসিস। এবং ইন কেস অফ ফিমেল একটা কথা মনে রাখতে হবে, দেয়ার ইজ চান্স অফ মিনিস্ট্রাল ইরেগুলারিটি। এখন আমি এই যে ক্লিনিক্যাল কেস সেগুলো বললাম, দেখা যাচ্ছে আমি যদি এরকম বলি যে মনে রাখতে হবে যে যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো প্যাথোলজি হয়, একটা জিনিস এখন থেকে বেসিক মনে রাখতে হবে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মোস্ট অফ দি প্যাথোলজি ইউজুয়ালি ইনভলভস ওয়ান দি গ্লুকোকর্টিকয়েড সিক্রেটিং সেলস।
কী বলেছি, মোস্ট অফ দ্য কেসেস ইট ইজ ভেরি কমন দ্যাট ইট অনলি ইনভলভস দি গ্লুকোকর্টিকয়েড সিক্রেটিং সেলস। মানে কি, আমাদের আছে তিনটা গ্লুকোকর্টিকয়েড, একটা আছে মিনারেলোকর্টিকয়েড, আর একটা হচ্ছে অ্যান্ড্রোজেন। কিন্তু ইট ইউজুয়ালি ইনভলভস কি অ্যাডিনাল অ্যাডিনোমা, অ্যাডিনাল হাইপারপ্লাসিয়া। আমি বলেছিলাম তিনটে কারণ, অ্যাডিনাল অ্যাডিনোমা, অ্যাডিনাল হাইপারপ্লাসিয়া, অ্যাডিনাল কার্সিনোমা। বাট অ্যাডিনাল অ্যাডিনোমা এবং অ্যাডিনাল হাইপারপ্লাসিয়া এই দুইটা ইনভলভস only glucocorticoid secreting cells. But if it is adrenal carcinoma, it involves all the layers. মানে অ্যাডিনাল কার্সিনোমা হলে তার গ্লুকোকর্টিকয়েড সিক্রেশনও বাড়বে, তার অ্যান্ড্রোজেন সিক্রেশনও বাড়বে, তার অ্যান্ড্রোজেন সিক্রেশনও বাড়বে। কিন্তু অ্যাডিনাল কার্সিনোমা ইজ ভেরি ভেরি রেয়ার। সেই জন্য আমাদের কী করতে হবে, অ্যাডিনাল অ্যাডিনোমা দ্যাট ইনভলভস অন দি গ্লুকোকর্টিকয়েড। তাহলে এখন যদি আমি বলি, দেখো আমি বলেছিলাম যে অ্যাসিডেজ বেশি আসে, তাহলে আমার কোন দুটো বেশি বাড়বে, একটা হচ্ছে কর্টিসল আর একটা হচ্ছে অ্যান্ড্রোজেন। একটা কর্টিসল আর একটা অ্যান্ড্রোজেন। কিন্তু যদি আমার অ্যাডিনাল হয় তাহলে আমরা ইনভলভ করবো কোনটা, অ্যাডিনাল হলে কোনটা ইনভলভ করবো, অনলি গ্লুকোকর্টিকয়েড, মানে অনলি কর্টিসল, অনলি কর্টিসল। ইট ইউজুয়ালি নট ইনভলভস দি মিনারেলোকর্টিকয়েড অ্যান্ড অ্যাডিনাল অ্যান্ড্রোজেন এক্সেপ্ট অ্যাডিনাল কার্সিনোমা দ্যাট ইজ ভেরি রেয়ার। তাহলে এটা যদি আমি ধরি যে অ্যাসিডেজ আমার যদি বেশি আসে তাহলে আমার বাড়বে দুইটা, কর্টিসলও বাড়বে, অ্যান্ড্রোজেনও বাড়বে। আমি এখন ডিফারেন্সিয়েট করতেছি ক্লিনিক্যাল ফিচার দিয়ে, এটা কি আমি কোন দিকে যাব সেটাকে ডিফারেন্সিয়েট করার জন্য, যেটাকে আমি অ্যাসিডেজ ডিপেন্ডেন্টের দিকে যাব, নাকি অ্যাসিডেজ ইনডিপেন্ডেন্টের দিকে যাব, নাকি আমি সিউডোকোচিনের দিকে যাব। এই তিনটাকে আমি ক্লিনিক্যালি নট বাই ইনভেস্টিগেশনস, আমি ক্লিনিক্যালি কীভাবে ডিফারেন্সিয়েট করব আমি সেই দিকে যাব, যেটাকে আমি অ্যাডিনাল মানে অ্যাডিনাল কোচিং, নাকি এটা অ্যাসিডেজ ডিপেন্ডেন্ট কোচিং মানে সিউডো একটোপিক, নাকি পিউরিটারি কোচিং, নাকি এটা সিউডো কোচিং, এটা ডিফারেন্সিয়েট করতে হবে। তা ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েট জন্য আমি চিন্তা করি যে অ্যাসিডেজ ডিপেন্ডেন্ট মানে অ্যাসিডেজ বেশি হওয়ার জন্য কর্টিসল বেশি প্রোডাকশন হচ্ছে, তাহলে আমার দুইটা প্রোডাকশন বাড়বে, এটা কর্টিসল এবং অ্যান্ড্রোজেন। তাহলে কর্টিসল তো সবারই বেশি, সেটা ঠিক আছে। তাহলে হোয়াট আর দি ফিচার্স অফ অ্যান্ড্রোজেন এক্সেস ইন দি বডি? অ্যান্ড্রোজেন এক্সেসের ফিচার হচ্ছে আমরা সবাই জানি যে একনি এবং হার্সুটিজম, পার্টিকুলারলি ইন ফিমেল। তাহলে কোনো পেশেন্টে যদি হার্সুটিজম থাকে, কোনো পেশেন্টে যদি একনি থাকে কোনো ফিমেলের, তাহলে বুঝতে হবে এটা ইউজুয়ালি অ্যাসিডেজ ডিপেন্ডেন্ট কোচিং। আমরা আরও জানি যে অ্যাসিডেজ ডিপেন্ডেন্ট মানে কি, অ্যাসিডেজ বেশি কর্টিসল বেশি, অ্যাসিডেজ ইন্ডিপেন্ডেন্ট মানে কি কর্টিসল বেশি বাট অ্যাসিডেজ কম। তাহলে অ্যাসিডেজ এক্সেসের আরেকটা ফিচার আছে, আমরা সবাই জানি যে সবাই বলা যায় পিগমেন্টেশন। কি পিগমেন্টেশন? এখন সবার একটা ধারণা আছে যে অ্যাসিডেজ আসলে ইটসেলফ কজিং পিগমেন্টেশন। তা মনে রাখতে হবে যে অ্যাসিডেজ পিগমেন্টেশন করে না। পিগমেন্টেশন করে কে? আসলে যখন অ্যাসিডেজ রিলিজ হয় সেটা কী করে, অ্যাসিডের সাথে একটা জিনিস রিলিজ হয়, তার নাম হচ্ছে প্রো-অপিও মেলানোকর্টিন। কী রিলিজ হয়? অ্যাসিডেজের সাথে সাথে একটা জিনিস রিলিজ হয়, তার নাম হচ্ছে প্রো-অপিও মেলানোকর্টিন। এর কাজ হচ্ছে ইট স্টিমুলেটস মেলানোসাইট ফর দি সিনথেসিস অফ মেলানিন। কী করবে? ও মেলানোসাইটকে স্টিমুলেট করে প্রো-অপিও মেলানোকর্টিন। তার মানে অনেকের ধারণা হচ্ছে অ্যাসিডেজ বেশি মানে অ্যাসিডেজ ইটসেলফ কজিং পিগমেন্টেশন, আসলে কিন্তু তা না। অ্যাসিডেজ যখন বেশি বেশি রিলিজ হবে ও প্রো-অপিও মেলানোকর্টিন রিলিজ করবে, ফলে কী হবে, সেখানে মেলানিন সিনথেসিস বাড়বে এবং পিগমেন্টেশন হবে। তাহলে অ্যাসিডেজ ডিপেন্ডেন্ট কোচিং, যেখানে অ্যাসিডেজ বেশি সেখানে ওটাও বেশি, ফলে সেখানে পিগমেন্টেশন হবে। তাহলে একটা মানুষের যদি পিগমেন্টেশন থাকে, একটা মনে যদি একনি থাকে, যদি তার হায়ারসুটিজম থাকে, তাহলে মনে করতে হবে এটা ইউজুয়ালি অ্যাসিডেজ ডিপেন্ডেন্ট কোচিং, নট অ্যাডিনাল। কারণ অ্যাডিনাল কোচিং কী হবে, আর বরং অ্যাসিডেজ সাপ্রেসড। তাহলে আমি যদি ক্লিনিক্যালি বলি, তোমার দেখে কী মনে হচ্ছে যে এটা কি অ্যাডিনাল নাকি পিউরিটারি কোচিং? তাহলে তোমাদের এই তিনটা ফিচার থাকে, একনি, হায়ারসুটিজম এবং পিগমেন্টেশন, তুমি বলবো স্যার প্রবাবলি ইট ইজ অ্যাসিডেজ ডিপেন্ডেন্ট কোচিং, এটা প্রবাবলি অ্যাসিডেজ ডিপেন্ডেন্ট কোচিং। যদি এগুলো না থাকে তখন তুমি বলতে পারছো এরা এগুলো নাই, মনে হচ্ছে এটা অ্যাডিনাল কোচিং হতে পারে। তাহলে আমি ভাগ করলাম এটা অ্যাসিডেজ ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। এখন যদি অ্যাসিডেজ ইন্ডিপেন্ডেন্ট হলে তো অ্যাডিনাল হয়ে গেল, কিন্তু আমি যদি বলি এটা অ্যাসিডেজ ডিপেন্ডেন্ট কোচিং, তখন আমার হাতে দুইটা অপশন, এটা হতে পারে পিউরিটারি কোচিং অথবা এটা হতে পারে একটোপিক কোচিং। এখন আমি ক্লিনিক্যালি কীভাবে ডিফারেন্সিয়েট করবো এটাকে পিউরিটারি নাকি একটোপিক? ক্লিনিক্যালি তাহলে কি মনে রাখতে হবে যে একটোপিক কোচিংয়ের কারণ কী? একটা হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, একটা ব্রঙ্কাল কার্সিনয়েড, আর হচ্ছে প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। তো মনে রাখতে হবে যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা এবং প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার দুটাই কিন্তু হেভি ভায়োলেন্ট, ফলে দে আর ইউজুয়ালি প্রডিউস এক্সেস অ্যামাউন্ট কর্টিসল
দেন পিটুইটারি। মানে পিটুইটারি অ্যাডিনোমা যে অ্যাসিডেজ প্রোডাকশন করে তার থেকে কিন্তু একটোপিক টিউমারগুলো একটোপিক প্রোডাকশন অনেক বেশি অ্যাসিডেজ তৈরি করে। তাহলে যে পেশেন্টের অ্যাসিডেজ অনেক বেশি হবে তার কর্টিসল প্রোডাকশন নিশ্চয়ই অনেক বেশি হবে। সেই জন্য যে পিটুইটারি অ্যাডিনোমা যে পরিমাণে কর্টিসল প্রোডাকশন করে একটোপিক টিউমারগুলো কিন্তু যেগুলো একটোপিক অ্যাসিডেজ অনেক বেশি কর্টিসল প্রোডাকশন করে একটা। তাহলে যার অ্যাসিডেজ অনেক বেশি তার ক্ষেত্রে পিগমেন্টেশন কি বেশি হবে, না যার অ্যাসিডেজ কম তার ক্ষেত্রে বেশি হবে? নিশ্চয়ই যার অ্যাসিডেজ অনেক বেশি তার ক্ষেত্রে পিগমেন্টেশন অনেক বেশি থাকবে। তাহলে ইন কেস অফ একটোপিক অ্যাসিডেজ সিনড্রোম পেশেন্ট হ্যাভিং মার্ক পিগমেন্টেশন দেন পিটুইটারি কুশিং সিনড্রোম। আরেকটা জিনিস হচ্ছে যে তাকে বলি যে একটা পেশেন্টের ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, আমরা বলেছি যে কুশিং সিনড্রোমের পেশেন্ট কী হয়, পাপি ফেস হয়, মুখটা পেটটা একটু কী হয়, সেন্ট্রাল ওবেসিটি থাকে। এখন যার ব্রঙ্কোজেনিক কার্সিনোমা আছে, যে পেশেন্টের ক্যান্সার আছে, তার কি তোমার মনে হয় তার মুখটা এরকম ফোলা ফোলা থাকবে, তার পেটটা ফোলা ফোলা থাকবে, মানে ফ্যাটি থাকবে, এরকম হবে না তো? তার মানে একটা পেশেন্ট যখন দেখে মনে হয় কুশিং, যে মুখটা ফোলা পেটটা ফোলা, এটা যে মনে হয়, তাহলে টিপিক্যাল ফিচার্স অফ কুশিং আচ্ছা, আমার লেকচার নেওয়ার পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে শেষ 2 মিনিটে তোমরা লিখলে আমি অ্যান্সার করে দেবো। কোনো বুঝতে সমস্যা নেবে কোথাও কমেন্টে করলে আমি ওটা সলভ করে দেবো। এখন যদি এমন হয় তাহলে আমি বলছিলাম যে একটোপিক এবং পিটুইটারি পার্থক্য, একটোপিক কুশিং সিনড্রোম আর পিটুইটারি কুশিং সিনড্রোমের পার্থক্য, দুটোতে তো অ্যাসিডেজ ডিপেন্ডেন্ট, তাহলে কী হয় পার্থক্য করবে। তার মধ্যে বলছিলাম যে যদি আসলে একটোপিক হয় তাহলে টিপিক্যাল ফিচার্স অফ কুশিং ইজ ইউজুয়ালি অ্যাবসেন্ট ইন একটোপিক কুশিং। টিপিক্যাল ফিচার্স অ্যাবসেন্ট, কারণ পেশেন্টের ব্রঙ্কোজেনিক কার্সিনোমা ক্যান্সার, তার তো আর এরকম নাদুস নুদুস পাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যার কর্টিসল প্রোডাকশন অনেক বেশি। তোমরা জানো যে আমরা জানি যে কর্টিসল মানে এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। কেন জানো? এর কারণ হচ্ছে কর্টিসল ডিলস উইথ গ্লুকোজ মেটাবলিজম, গ্লুকোজ হোমোস্টেসিস। অ্যালডোস্টেরনের নাম মিনারেলকর্টিকয়েড কেন? ইট ডিলস উইথ মিনারেল হোমোস্টেসিস। কারণ অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়ামকে ধরা, পটাশিয়ামকে বের করে দেওয়া, তাই না? সেজন্য ওর নাম হয়েছে মিনারেলকর্টিকয়েড। আর কর্টিসলের নাম গ্লুকোকর্টিকয়েড কেন? কারণ ইট ডিলস উইথ গ্লুকোজ হোমোস্টেসিস। এখন প্রশ্ন হচ্ছে এই আমার কিন্তু কর্টিসলের যে মিনারেলকর্টিকয়েড প্রপার্টি নাই তা কিন্তু না, কিন্তু কেন কাজ করতে পারে না? মিনারেলকর্টিকয়েডের মতো কাজ সে শো করতে পারে না কেন? কারণ আমি যদি সংক্ষেপে বলি যে কর্টিসলের মিনারেলকর্টিকয়েড রিসেপ্টরের গায়ে একটা এনজাইম লাগানো আছে, তার নাম হচ্ছে 11 বেটা হাইড্রক্সি স্টেরয়েড ডিহাইড্রোজেনেজ এনজাইম। 11 বেটা হাইড্রক্সি স্টেরয়েড ডিহাইড্রোজেনেজ এনজাইম। যখন গ্লুকোকর্টিকয়েড ওই মিনারেলকর্টিকয়েড রিসেপ্টরের গায়ে যায়, ওই মিনারেলকর্টিকয়েড রিসেপ্টরের গায়ে যায়, তখন এনজাইমটা মিনারেলকর্টিকয়েডকে এই কর্টিসলকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। কর্টিসল কী করে দেয়? ইনঅ্যাক্টিভেট করে দেয়। ফলে কর্টিসল তখন মিনারেলকর্টিকয়েড অ্যাক্টিভিটি শো করতে পারে না। কিন্তু যখন বডিতে অনেক বেশি এক্সেস অ্যামাউন্ট অফ কর্টিসল তৈরি হয় তখন এই এনজাইম আর কর্টিসলকে ইনঅ্যাক্টিভেট করতে আর পারে না, কারণ কর্টিসলের পরিমাণ এত বেশি। সেই সময় কর্টিসল অ্যাক্টস লাইক অ্যালডোস্টেরন। ফলে যেটা হয় তখন কী হয়, অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়ামকে ধরা আর পটাশিয়ামকে বের করে দেওয়া। তাহলে আমাদের পটাশিয়ামকে বের করে দেয়, পরে কী হবে? হাইপোক্যালিমিয়া হবে। সেজন্য একটোপিক অ্যাসিডে এসে এত বেশি কর্টিসল প্রোডাকশন হয় যে দ্যাট কর্টিসল তখন শো করে মিনারেলকর্টিক অ্যাক্টিভিটি। ফলে একটিভ অ্যাসিডে কী হবে? পেশেন্ট হ্যাভিং হাইপোক্যালিমিয়া। এখন একটা পর্যায়ে কী হবে? আমার এক্সেস সোডিয়াম ধরতেছে, পটাশিয়াম ছাড়তেছে, অ্যালডোস্টেরনের মতো অ্যাকশন। কিন্তু একটা পর্যায়ে যখন বডিতে পটাশিয়াম ক্রিটিক্যালি লো হবে তখন বডি আর পটাশিয়াম ছাড়বে না। কী করবে? ও সোডিয়াম হাইড্রোজেন পাম্পকে অ্যাক্টিভেট করে দেবে। ওই করবে সোডিয়ামকে ধরবে, হাইড্রোজেনকে ছাড়বে, সোডিয়াম ধরবে, হাইড্রোজেন ছাড়বে। এখন বডি যদি হাইড্রোজেন কম থাকে তাহলে সে কন্ডিশনের নাম কি? নাম হচ্ছে অ্যালকালোসিস। হাইড্রোজেন বেশি মানে অ্যাসিডোসিস, কম মানে অ্যালকালোসিস। তাহলে একটা পেশেন্ট হাইপোক্যালিমিয়া থাকে, পেশেন্ট যদি অ্যালকালোসিস থাকে, পেশেন্ট লিন অ্যান্ড থিন থাকে, টিপিক্যাল ফিচার্স অফ কুশিং অ্যাবসেন্ট থাকে, পেশেন্ট যদি মার্ক পিগমেন্টেশন থাকে, তাহলে ইট ইন্ডিকেটস হ্যাভিং একটোপিক কুশিং। তার মানে আমি পিটুইটারি কুশিংয়ের থেকে একটোপিক কুশিং কীভাবে আলাদা করব? যে পেশেন্ট হ্যাভিং মার্ক পিগমেন্টেশন, লিন অ্যান্ড থিন, টিপিক্যাল ফিচার্স অফ কুশিং অ্যাবসেন্ট অ্যান্ড হাইপোক্যালেমিক অ্যালকালোসিস ইন্ডিকেটস একটোপিক কুশিং। তাহলে আমরা এখন যদি এভাবে বললাম যে
আমরা ডিফারেন্সিয়েট করে ফেললাম যে কুশিং সিনড্রোম, একটোপিক কুশিং সিনড্রোম, সিউডো কুশিং। এখন সিউডো কুশিংয়ের আমি যদি ক্লিনিক্যালি বলি, আমার বাধা থাকে সিউডো কুশিং। আমি বলেছিলাম হঠাৎই কজ অফ সিউডো কুশিং, সেটা হচ্ছে কর্টিসল এক্সেস অ্যাজ এ পার্ট অফ অ্যানাদার ইলনেস। সেটা বলেছিলাম তিনটে কন্ডিশন সিউডো কুশিং: কর্টিসল এক্সেস অ্যাজ এ পার্ট অফ অ্যানাদার ডিজিজ। সেটা কি? একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে ওবেসিটি, আর একটা বলেছিলাম ডিপ্রেশন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি বলি যে হঠাৎ কীভাবে ডিফারেন্সিয়েট করবো, যেটা সিউডো কুশিং নাকি আসলে কুশিং। মনে রাখতে হবে কিছু কিছু ফিচার্স আছে সেটা কখনোই সিউডো কুশিংয়ে ইউজুয়ালি থাকবে না। এটা মোটা হতে পারে, তার হাইপারটেনশন হতে পারে, ডায়াবেটিস হতে পারে। কিন্তু আমি যদি বলি যে পেশেন্ট হ্যাভিং থিন স্কিন, ইট ইজ ইউজুয়ালি অ্যাবসেন্ট ইন সিউডো কুশিং ক্লিনিক্যালি। যদি বলি ইজি ব্রুইশিং, ইউজুয়ালি অ্যাবসেন্ট ইন সিউডো কুশিং। প্রক্সিমাল মায়োপ্যাথি, অ্যাবসেন্ট ইন সিউডো কুশিং। তাহলে কী বলেছে, কিছু কিছু জিনিস সিউডো কুশিংয়ে অ্যাবসেন্ট থাকবে। আমি যদি সিউডো কুশিং এটা হতে পারে, সেটা ইজ আনলাইকলি। কেন? পেশেন্ট হ্যাভিং থিন স্কিন, ইজি ব্রুইশিং, প্রক্সিমাল মায়োপ্যাথি, এগুলো ইউজুয়ালি সিউডো কুশিংয়ে অ্যাবসেন্ট থাকে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে কীভাবে কোনটা ডিফারেন্স করবো। অ্যাডেনাল কুশিং, প্রথমে অ্যাসিডেজ ডিপেন্ডেন্ট কুশিং থেকে অ্যাসিডেজ ইন্ডিপেন্ডেন্ট কুশিং। আর যদি অ্যাসিডেজ ডিপেন্ডেন্ট কুশিং হয় তাহলে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট পিউরিটারি কুশিং ফ্রম একটোপিক কুশিং। এখন আমরা জানবো যে ইনভেস্টিগেশন অফ কুশিং সিনড্রোম। আমি তোমাকে বলেছি যে এন্ডোক্রাইনোলজিতে একটা ফ্যাক্ট যেটা, যে যদি কোনো হরমোন বেশি থাকে তাহলে তার টেস্ট হবে সাপ্রেশন টেস্ট, আর যদি হরমোন কম থাকে তাহলে এটার টেস্ট হবে স্টিমুলেশন টেস্ট। কী বলেছি? যেসব ডিজিজ হবে হরমোন বেশি হওয়ার কারণে তার ডায়াগনস্টিক টেস্ট হবে সাপ্রেশন টেস্ট, আর যার যেসব ডিজিজ হরমোন কম থাকে তার টেস্ট হবে স্টিমুলেশন টেস্ট। তাই যদি হয় তাহলে এখানে আমার কর্টিসল এক্সেস কুশিং সিনড্রোম, তাহলে আমার হরমোন বেশি, এখানে আমার টেস্টটা কী হবে? এটা হচ্ছে সাপ্রেশন টেস্ট। মনে রাখতে হবে, আমি যদি বলি যে আমরা যদি কর্টিসলের সিক্রেশনটাকে ধরি, যে কর্টিসল আমি মার্ক ডায়ানাল ভেরিয়েশন। কর্টিসল সিক্রেশন কী হবে? একটা মার্ক ডায়ানাল ভেরিয়েশন। কর্টিসল সবচেয়ে বেশি সিক্রেশন কোন হয়? আর্লি মর্নিং। সবচেয়ে বেশি কখন হয়? আর্লি মর্নিং। আর সবচেয়ে কোন সময় কম হয়? কোন সময়? সেটা হচ্ছে মিডনাইট। তাহলে এটা এই ডায়ানাল রিদমটা বা ডায়ানাল ভেরিয়েশনটা মেনটেন হয় কাদের? এই রিদমটা মেনটেন করে কাদের ক্ষেত্রে? যারা নর্মাল পারসন। কিন্তু কোনো সময় যদি এমন হয় যে টিউমার প্রডিউসিং এক্সেস অ্যামাউন্ট অফ কর্টিসল, তখন কিন্তু তখন ডায়ানাল রিদম মেনটেন হবে না। কেন মেনটেন হবে না? কারণ টিউমার কি জানে এখন রাত না সন্ধ্যা না, সে তো মানে না, সে সবসময় এক্সেস অ্যামাউন্ট অফ কর্টিসল প্রোডাকশন করতেই থাকে, তাকে তো রাত দিন ভাগ নেই। তাহলে আমি টেস্ট করব যে প্রথমে হচ্ছে আমার জানতে হবে যে আমি ডায়াগনোসিস অফ কুশিং সিনড্রোম কনফার্ম করতে হবে যে কুশিং আছে। তারপরে আমার মটো কি? সার্চ ফর এটিওলজি। কেন হয়েছে? সেটা কি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কারণে, নাকি পিউরিটারির কারণে, নাকি তার একটোপিক কারণে? তারপর আমার খুঁজতে হবে। তাহলে আমি যদি সেটা বলি, তাহলে প্রথমে ডায়াগনস্টিক টেস্ট তিনটা আমার, যে ফর দি ডায়াগনোসিস অফ কুশিং সিনড্রোম তিনটা টেস্ট আমার হাতে আছে। একটা কি? একটা হচ্ছে যে 24 আওয়ার্স ইউরিনারি ফ্রি কর্টিসল। একটা টেস্ট কি? 24 আওয়ার্স ইউরিনারি ফ্রি কর্টিসল। আরেকটা টেস্ট আছে যে ডায়ানাল ভেরিয়েশন অফ কর্টিসল। ডায়ানাল ভেরিয়েশন অফ কর্টিসল। তখন আমি কী বলেছিলাম যে কর্টিসল সকালে বেশি, আর্লি মর্নিংয়ে বেশি, মিডনাইটে কম। তাহলে আমি যদি দেখি ডায়ানাল ভেরিয়েশন কর্টিসল মানে এই টেস্টের নাম কি? এটা বলি মিডনাইট টেস্ট করতে হবে। মিডনাইট প্লাজমা और স্যালাইভারি কর্টিসল। প্লাজমা और স্যালাইভারি কর্টিসল মানে আমি যদি দেখি আসলে এই টেস্টের মটো কি, যে আমি যদি দেখি যে তার মিডনাইটে প্লাজমা এবং স্যালাইভারি কর্টিসল অনেক বেশি, তাহলে বুঝতে হবে এর সাথে অনেক কম থাকার কথা, কিন্তু বেশি আছে, তার মানে বুঝতে হবে তার আসলে কর্টিসল বেশি। এটাই ওর মটো, যে লস অফ ডায়ানাল ভেরিয়েশন মানে হাই কর্টিসল অ্যাট মিডনাইট। এটা করতে হবে বাই মিডনাইট প্লাজমা और স্যালাইভারি কর্টিসল। গেল। আরেকটা হচ্ছে লো ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট। লো ডোজ ডেক্সামেথাসন
সাপ্রেশন টেস্ট, LD-DST, লো ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমে বলেছিলাম যে তিনটা টেস্ট মনে রাখতে হবে যে যদি 24 আওয়ার্স ইউনারি কর্টিসল করতে হয় এটা করতে হবে দুইবার, 2 টাইমস। ডায়নাল ভেরিয়েশন অফ কর্টিসল যদি করি তাহলে এটা করতে হবে 2 টাইমস। আর লো ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট এটা হচ্ছে একবার। এটা হচ্ছে প্রোটোকল যে 24 আওয়ার্স ইউনারি কর্টিসল বেশি, এটা সেকেন্ড টাইম করে কনফার্ম করতে হবে। একটা পেশেন্টের মিডনাইট সার্ভাইভ কর্টিসল বা মিডনাইট প্লাজমা কর্টিসল বেশি, এটা সেকেন্ড টাইম করে কনফার্ম করতে হবে। বাট 24 আর লো ডোজ সাপ্রেশন টেস্ট এটা হচ্ছে একবার, ওটা একবারই করা যাবে। এখন আমি ধরো ডিটেলস যাবো না, এত ডিটেলস লাগবেও না। তা আমি শুধু যদি বলতে চাই যে পেশেন্টের কনফার্ম করলাম কুশিং কী হবে, এই যে 3টা টেস্ট করলাম এর মধ্যে 2টা টেস্ট যদি আমার ইন্ডিকেট করে যে আমার কুশিং, তাহলে তখন কুশিং। 2টা টেস্ট ক্লিয়ার। এখন আর প্রশ্ন হচ্ছে যে এখানে বলেছিলাম যে লো ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট। আমরা জানি যে আসলে আমাদের যেগুলো বাজার স্টেরয়েড আছে কী আছে, যা প্রেডনিসোলন, তাই না? একটা হচ্ছে প্রেডনিসোলন, আছে ডেক্সামেথাসন, একটা হচ্ছে হাইড্রোকর্টিসন। প্রেডনিসোলন, ডেক্সামেথাসন, হাইড্রোকর্টিসন। আমি মনে করি তোমরা তো ইকুইভ্যালেন্ট ডোজটা জানো, এটা কি জানো? যদি আমরা এমনি বলি যে প্রেডনিসোলন মানে বাজারে কোয়ার্টার নামে পাওয়া যায়, প্রেডনিসোলন 5 মিলিগ্রাম, প্রেডনিসোলন 5 ইকুয়াল টু বাজারে যেসব অ্যাভেলেবেল স্টেরয়েড আছে তাদের আমি পটেন্সির ইকুয়ালি বলছি। প্রেডনিসোলন 5 মিলিগ্রাম ইকুয়াল টু ডেক্সামেথাসন 0.5 মিলিগ্রাম, হাইড্রোকর্টিসন 20 মিলিগ্রাম, মিথাইলপ্রেডনিসোলন 4 মিলিগ্রাম, মিথাইলপ্রেডনিসোলন 4 মিলিগ্রাম, ট্রায়ামসিনোলন 4 মিলিগ্রাম। এগুলো সব ইকুয়াল, যদিও কোনো কোনো জায়গায় একটু ওই প্রেডনিসোলনের ঝামেলা আছে, কোনো কোনো জায়গায় আছে 5, কোনো জায়গায় আছে 7.5। যাই হোক, সরি ডেক্সামেথাসন ঠিক আছে 0.5, কোনো জায়গায় 0.75। যাই হোক, এটা ওদের ডেভিডসনের যে 0.5 আছে ওইভাবে চলুক। 0.5 ডেক্সামেথাসন, প্রেডনিসোলন 5, হাইড্রোকর্টিসন 20, আর একটা হচ্ছে মিথাইলপ্রেডনিসোলন সেটা হচ্ছে 4, এবং ট্রায়ামসিনোলন যেটা ইন্টারডিকুলার দেওয়া হয় এটাও 4। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পটেন্সিয়ালের। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের বললাম স্যার ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট, এটা কেন হাইড্রোকর্টিসন দিয়ে করা হয় না? হাইড্রোকর্টিসন সাপ্রেশন টেস্ট হতে পারতো, এটা হতে পারতো যে প্রেডনিসোলন সাপ্রেশন টেস্ট, কিন্তু কেন ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট? মনে রাখতে হবে যে আমরা যখন একটা মানুষকে যখন আমরা প্রেসক্রাইব করি যে তাকে স্টেরয়েড দিতে হবে, আমরা ইউজুয়ালি মর্নিংয়ে দিই। কেন মর্নিংয়ে দিই? কেন দিই? কারণ মর্নিং এই কারণে দিই, কারণ মর্নিংয়ে যদি দিই আমাদের মর্নিংয়ে কর্টিসল সিক্রেশন বেশি, রাত্রে কম। তাহলে মর্নিংয়ের সাথে সাথে এটা আমার বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। যেখানে বডিতেও কর্টিসল বেশি, আমি মর্নিংয়ে সাপ্লিমেন্ট দিলাম, দেয়ার ইজ লেস চান্স অফ অ্যাক্সিস সাপ্রেশন, দেয়ার ইজ লেস চান্স অফ হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিসকে লেস চান্স, কারণ তার সাথে তালে আমরা দিয়ে দিচ্ছি। সকালবেলা কর্টিসল সিক্রেশন বেশি, রাত্রেও আমরা সকালবেলায় বেশি কর্টিসল দিয়ে দিচ্ছি। কিন্তু যখন আমার মোটো থাকবে যে আমি অ্যাক্সিসকে সাপ্রেস করব, তাহলে তখন কিন্তু সকালে দিলে সাপ্রেস বেশি হবে না রাত্রে দিলে বেশি হবে? অবশ্যই রাত্রে দিলে, কারণ ওই সময় আমি রিদমটাকে তার হ্যাম্পার করাই দিচ্ছি। রিদম নর্মালি কি সকালে বেশি তৈরি হবে, রাত্রে কম তৈরি হবে। তাই আমি রাত্রে দিচ্ছি কেন? রাত্রে বাড়াই দিচ্ছি যাতে তার অ্যাক্সিসটা সাপ্রেশন করা আমার উদ্দেশ্য। রিদমটাকে নষ্ট করে দিলাম, অ্যাক্সিস যাতে কাজ না করতে পারে ঠিক মতন। তা আমার উদ্দেশ্য কি? লো ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট। কী বলেছি? লো ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট। আমার উদ্দেশ্য কি? সাপ্রেশন করা। কাকে সাপ্রেশন করা? এসিটিএসকে সাপ্রেশন করা, এক্সেসকে সাপ্রেশন করা, যাতে বেশি বেশি কর্টিসল প্রোডাকশন না হয়। তা সেই জন্য আমরা কী করি? এই ডেক্সামেথাসন রাত্রে খাওয়াই, রাত্রে, যাতে এক্সেসটা বেশি সাপ্রেশন। আমি ওই ডিটেলস যাবো না। তবে আমার প্রশ্ন হচ্ছে যে এই লো ডোজ ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট কেন ডেক্সামেথাসনকে ইউজ করা হয়? কারণ ডেক্সামেথাসন হচ্ছে মোস্ট পাওয়ারফুল, পটেন্ট। তা যার বেশি শক্তি সে তো বেশি না অ্যাক্সেসকে সাপ্রেশন করবে, সেজন্য ডেক্সামেথাসনকে নিয়ে নিচ্ছি। আর সেকেন্ড হচ্ছে যে ডেক্সামেথাসন আমরা যখন একটা পেশেন্টকে মুখে কর্টিসল খাওয়াবো, স্টেরয়েড খাওয়াবো, তা আমি যখন কর্টিসল মাপবো, তা আমি যেটা খাচ্ছি সেটা তো আমার মেজারমেন্টে চলে আসবে। কিন্তু ডেক্সামেথাসন হচ্ছে এমন একটা
স্টেরয়েড এটা ডাজ নট ক্রস রিয়াক্ট উইথ ইমিউনো অ্যাসে, এটা ডাজ নট ক্রস রিয়াক্ট উইথ ইমিউনো অ্যাসে, ফলে ওটা আমি যে মেজার করব এখানে এটা ধরা পড়বে না, এটা ধরা পড়বে না, ফলে ওটা আমার মেজারমেন্টে কোনো কোনো এটা আমার মেজারমেন্টকে কোনো মডিফাই করবে না, সেজন্য আমরা ডেজিগনেশন ইউজ করি, যেটা মোর পটেন্ট, অ্যাক্সিস সাপ্রেশন ভালো হবে। আর সেকেন্ড হচ্ছে যে ইট ডাজ নট ক্রস রিয়াক্ট উইথ ইমিউনো অ্যাসে, এই জন্যই ডেজিগনেশন সাপ্রেশন টেস্ট ইউজ করা হয়। এখন মনে করো আমি তোমাকে বললাম যে এই 3টে টেস্ট করে আমি কনফার্ম করলাম যে এটা কুশিং সিনড্রোম, তাহলে আমার পরবর্তী স্টেপ কী হবে? পরবর্তী স্টেপ হবে যেটা কি এসিটেজ ডিপেন্ডেন্ট নাকি এসিটেজ ইন্ডিপেন্ডেন্ট কুশিং। তাহলে কী করতে হবে? এসিটেজ ডিপেন্ডেন্ট মানে এসিটেজ হাই, তাহলে আমি দেখলাম পেশেন্ট হ্যাভিং কুশিং, তাহলে আমার ডিফারেন্স করতে হবে কি এসিটেজ ডিপেন্ডেন্ট কুশিং না হলে নাকি এসিটেজ ইন্ডিপেন্ডেন্ট কুশিং। আমি তখন এসিটেজকে মেজার করব। ইফ এসিটেজ ইন্ডিপেন্ডেন্ট মানে মনে রাখতে হবে অ্যাড্রিনাল কুশিং, এসিটেজ ডিপেন্ডেন্ট মানে আগে বলেছি পিউটারি অথবা একটোপিক কুশিং। তাহলে এখন যেটা হয় যে এসিটেজ ডিপেন্ডেন্ট কুশিং মানে এসিটেজ হাই, এসিটেজ ইন্ডিপেন্ডেন্ট মানে এসিটেজ লো, তো আমি এসিটেজ টেস্ট করবো। এরপর টেস্টে হবে এসিটিএইচ। ইফ এসিটিএইচ হাই ইট ইজ এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং মানে অ্যাড্রিনাল কুশিং। ইফ এসিটিএইচ লো এটা কি না, ইফ এসিটিএইচ হাই এটা এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং, দ্যাট মিনস আইদার পিউটারি অথবা একটোপিক। ইফ এসিটিএইচ লো ইট ইজ অ্যাড্রিনাল কুশিং। তাহলে আমি ওই পদ্ধতিতে যাই, এসিটিএইচ টেস্ট করলাম, এসিটিএইচ লো। ইফ এসিটিএইচ লো এটা হচ্ছে অ্যাড্রিনাল কুশিং, তখন কী করবো? অ্যাড্রিনাল সিটি সিরিজ খাম দিয়ে অ্যাড্রিনাল গ্ল্যান্ড অথবা অ্যাড্রিনাল ভেনাস স্যাম্পলিং। কী করবো? সিটি স্ক্যান অফ দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড অথবা অ্যাড্রিনাল ভেনাস স্যাম্পলিং। আর যদি দেখি যে আমার এসিটিএইচ হাই, তাহলে আমার মাথার মধ্যে দুইটা জিনিস কাজ করবে। কি? এটা হতে পারে পিটুইটারি, এটা হতে পারে একটোপিক। এসিটিএইচ লো মানে কি? অ্যাড্রিনাল কুশিং, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল বেশি আসতেছে, সে নেগেটিভ ফিডব্যাক এসিটিএইচকে সাপ্রেস করে দিচ্ছে। তখন আমার চিন্তা করতে হবে এটা হচ্ছে অ্যাড্রিনাল কুশিং। তখন আমার করতে হবে অ্যাড্রিনাল সিটি স্ক্যান অফ দি অ্যাড্রিনাল গ্ল্যান্ড অথবা অ্যাড্রিনাল ভেনাস স্যাম্পলিং। আর যদি দেখি যে না আমার এসিটিএইচ অনেক হাই, তাহলে আমার প্রশ্ন দুইটা, তাহলে এসিটিএইচ বেশি আসছে কোথা থেকে? আদার পিউটারি অথবা একটোপিক। এখন আমি কীভাবে ডিফারেন্সিয়েট করব? সেই ডিফারেন্সিয়েট কিছু কিছু পদ্ধতি আমি বলে দিয়েছি যে এবার আমার তাহলে ডিফারেন্সিয়েশন আমার হয়ে গেল যেটা আমার এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং, তাহলে আমার পার্থক্য করতে হবে যে পিউটারি নাকি একটোপিক, পিউটারি নাকি একটোপিক। সেক্ষেত্রে আমি বলি, তোমার আগে বলেছি যে যদি কোনো একটোপিক কুশিং সিনড্রোম হয়, একটোপিক এসিটিস হয়, দ্যাট ইজ ভেরি মাচ ভাইরুলেন্ট, ফলে দেয়ার ইজ চান্স অফ এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাসিড সিক্রেশন, এক্সেস অ্যামাউন্ট অফ কর্টিসল প্রোডাকশন। তাহলে আমি যদি এদেরকে সাপ্রেস করতে চাই, এদেরকে সাপ্রেস হওয়ার সম্ভাবনা আছে? নাই। আগে তোমাদের বলেছিলাম লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, তার মানে নিশ্চয়ই হাই ডোজ আছে। কি? আগে বলেছিলাম লো ডোজ, তার মানে অবশ্যই একটা হাই ডোজ আছে। তা আমরা এর মধ্যে আমরা একটা টেস্ট করি, তার নাম হচ্ছে হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। কী করি? হাই ডোজ, তার মানে কি? এবার আমি আরও জোরে সাপ্রেস করার চেষ্টা করলাম, আর বেশি ডোজ দিয়ে। যদি পিউটারি অ্যাডিনোমা, পিউটারি কি অ্যাডিনোমা মানে বেনাইন, আর একটোপিকগুলো কি ইউজুয়ালি ম্যালিগন্যান্ট। তাহলে আমি যদি হাই ডোজ ডিএসটি করি, তাহলে পিউটারি সাপ্রেস হয়ে যাইতে পারে। হাই ডোজ ডিএসটি করলে যদি বেনাইন, পিউটারি কুশিং হলে কর্টিসল এবং এসিটিএইচ মে সাপ্রেসড, বাট ইন কেস অফ একটোপিক যতই তুমি হাই ডোজ দেবে এটা সাপ্রেস হবে না, এটা ক্যান্সার, এর সাপ্রেস করা সম্ভব নয়। সেই জন্য হাই ডোজ ডিএসটিতে পিউটারি কুশিং সাপ্রেস হতে পারে, একটোপিক কুশিং সাপ্রেস হবে না। তাহলে আমি ডিফারেন্স করবো কী হবে? পিউটারি কুশিং আর একটোপিক কুশিং বলতে পারবো হাই ডোজ ডিএসটি একটা, হাই ডোজ ডিএসটি। দুই, আমি যাকে বলেছিলাম ইলেকট্রোলাইট করবো, ইলেকট্রোলাইটে যদি ইলেকট্রোলাইট যদি করি, তাহলে যদি হাইপোক্যালেমিয়া থাকে তাহলে ইন্ডিকেটস একটোপিক। আমি এখানে এবিজি করলাম, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, যদি অ্যালকালোসিস হয় গোজ ইন ফেভার অফ একটোপিক। এটা একটা। আরেকটা কথা বলা আছে যে এমআরআই অফ দি পিউটারি গ্ল্যান্ড, এমআরআই অফ দি পিউটারি গ্ল্যান্ড। তাহলে আমি বললাম এখানে কয়েকটা কথা বলেছি যে কীভাবে আমি ডিফারেন্সিয়েট করবো একটোপিক ফ্রম পিউটারি কুশিং। এসিটিএইচ ডিপেন্ডেন্ট বাট একটোপিক পিউটারি কীভাবে ডিফারেন্সিয়েট করবো? তাহলে একটা বলেছি যে হাই ডোজ ডিএসটি,
ইফ একটোপিক এটা নট সাপ্রেসড। হাইপোক্যালেমিয়া, ইলেক্ট্রোলাইটে হাইপোক্যালেমিয়া, ইট ইজ নট পিটুইটারি। এবিজি অ্যালকালোসিস, ইট ইজ নট পিটুইটারি। এবং লাস্টে এমআরআই অফ দি পিটুইটারি নেগেটিভ, কিছুই পাওয়া যাচ্ছে না, নর্মাল, তাহলে একটোপিক। ক্লিয়ার? এখন তাহলে আমার একটা ডিফারেন্স হয়ে গেছে। আর আমি যদি দেখি যে না আমার পেশেন্টের হাই ডোজ ডিএসটিতে সাপ্রেসড হয়ে গেছে, পেশেন্টের কোনো হাইপোক্যালেমিয়া নেই, কোনো অ্যালকালোসিস নেই, অ্যান্ড পিটুইটারিতে দেয়ার ইজ প্রেজেন্স অফ মাইক্রোঅ্যাডিনোমা, দি ডায়াগনোসিস ইজ পিটুইটারি কোশিং। ডায়াগনোসিস ইজ পিটুইটারি কোশিং। এখন একটোপিক কী কী বলেছিলাম? একটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, তাই না? একটা হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনয়েড, আর প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার, তিনটা বলেছিলাম। তাহলে এই তিনটার মধ্যে আমাদের বুকের একটা এক্স রে করি বা বুকের একটা সিটি স্ক্যান করি, যদি আমার মনে হয় সাসপেক্টেড প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার, তাহলে প্যানক্রিয়াসের একটা সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন করি, এটা আমার বোঝা যাচ্ছে কোনো একটোপিক সোর্স আছে কি নেই। তাহলে ফর একটোপিক সোর্স চেস্ট এক্স রে, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, অথবা আল্ট্রাসাউন্ড অফ দ্য অ্যাবডোমেন, অথবা সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন করলে আমরা বুঝে ফেলবো যে একটোপিক কিনা। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করে ফেললাম পিটুইটারি কোশিং অ্যান্ড একটোপিক কোশিং। এখন প্রশ্ন হচ্ছে যে সাথে আমি হাউ উইল ট্রিটমেন্ট, হাউ উইল ট্রিটমেন্ট করবো কীভাবে? ট্রিটমেন্ট করবো অ্যাকর্ডিং টু কজ, অ্যাকর্ডিং টু কজ, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কজ। এখন কজ হলে কি ট্রিটমেন্ট তো লাগবে না, তবে কজ হলে সেটা আমাদের অ্যাডিনোমা আছে, তাহলে আমার অ্যাডিনোক্টমি করতে হবে। যদি পিটুইটারি অ্যাডিনোমা আছে তাহলে কী করতে হবে? ট্রান্সপ্লান্ট রিমুভাল অফ দি পিটুইটারি অ্যাডিনোমা, সব সার্জারি আর কি। একটোপিক হলে একটোপিক ট্রিটমেন্ট দিতে হবে, যেখানে ম্যালিগনেন্সি তার ট্রিটমেন্ট দিতে হবে। দ্যাট ইজ দি ট্রিটমেন্ট আলটিমেট। আর ট্রিটমেন্ট বেশি লাগবে না। এই পর্যন্ত তোমাদেরকে যেটা বললাম, এখন তোমরা আমাদের প্রশ্ন করো, দেখি কোনো কিছু বলার থাকলে কোশ্চেন করো। প্রপের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করতে হবে। এইখান থেকে কোশ্চেন থেকে প্রপের যে কার্ডের কোশ্চেন আছে এই এখানে কোশ্চেনে। আচ্ছা, এখানে আমি আর বলি যে এখানে মেনলি আসবে যে তোমাদের যেটা পড়তে হবে কোশ্চেনের ফিচার, কোশ্চেনের ফিচারগুলো পড়তে হবে ভালো করে। কজেস অফ কোশিং সুন্দর করে প্রভাব একদম যদি বলে হঠাৎ কজেস অফ কোশিং সিনড্রোম, আমি বলে দিয়েছি প্রয়োজন একদম যে কজেস অফ কোশিং মুখস্থ করবা, যে একটা এসিটেজ ডিপেন্ডেন্ট, এসিটেজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সিউডো কোশিং, যেগুলো বললাম এগুলো টানা মুখস্থ, ঠিক আছে? আচ্ছা, এনজাইমের নামটা, আচ্ছা কার্সিনোমা তো ওয়েট লস হবে তো বলেছি, আমরা তোমার প্রশ্ন তো বলেছে কার্সিনোমা তো ওয়েট লস হবে তো স্যার, হ্যাঁ কার্সিনোমা তো অবশ্যই ওয়েট লস হবে, বললাম যে টিপিক্যাল ফিচার্স অফ কোচিং অ্যাবসেন্ট থাকবে ইউজুয়ালি যদি কার্সিনোমার জন্য হয়। আচ্ছা, এখন এনজাইমের নাম, এনজাইমের নাম হচ্ছে 11 বেটা হাইড্রক্সি স্টেরয়েড ডিহাইড্রোজেনেজ, 11 বেটা হাইড্রক্সি স্টেরয়েড ডিহাইড্রোজেনেজ। আচ্ছা, একটোপিক এবং পিটুইটারির ইনভেস্টিগেশনটা আর একটু বলেন। আচ্ছা, একটোপিক মানে কি? আমি বলেছিলাম যে একটোপিক সোর্স থেকে আসবে এসিটেইস, আর একটা পিটুইটারি সোর্স থেকে এসিটেইস। তো পিটুইটারি যদি বিনাইন সেখানে কম তৈরি হবে, একটোপিক থেকে অনেক বেশি তৈরি হবে, একটোপিক থেকে বেশি ভাইরুলেন্ট। ফলে আমি যদি হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করি, হাই ডোজ ডেক্সামেথাসোন খাওয়াই দিই, পরে দেখি আমি এসিটেইস এবং কর্টিসল, তাহলে পিটুইটারি অ্যাডিনোমা যেহেতু বিনাইন ও সাপ্রেস হয়ে যাবে। কিন্তু ইন কেস অফ একটোপিক এটা সাপ্রেশন হবে না। তাহলে হাই ডোজ ডিএসটিতে যদি আমার কর্টিসল এবং এসিটেজ দুটোই কমে যায়, তাহলে চিন্তা করতে হবে এটা পিটুইটারি অ্যাডিনোমা। হাই ডোজ ডিএসটিতে এটা যদি না হয়, সাপ্রেস না হয়, তাহলে চিন্তা করতে হবে একটোপিক। আমি বলেছিলাম যে হাইপোক্যালেমিক অ্যালকালোসিস একটোপিক অ্যাসিটেইসে হয়। কেন হয়? কারণ একটোপিক অ্যাসিটেইসে অনেক বেশি কর্টিসল তৈরি হয়। ইউজুয়ালি কর্টিসল কোনো মিনারেকটিকয়েড অ্যাক্টিভিটি শো করতে পারে না। কেন? কারণ মিনারেকটিকয়েড রিসেপ্টরের গায়ে একটা এনজাইম থাকে, নাম আছে 11 বেটা হাইড্রক্সি স্টেরয়েড ডিহাইড্রোজেন এনজাইম। এই এনজাইমটা কী করে, যেই কর্টিসলের গায়ে লাগতে যায় ও কর্টিসলকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। ফলে কর্টিসল আর মিনারেকটিক অ্যাক্টিভিটি শো করতে পারে না। কিন্তু যখন অনেক বেশি কর্টিসল তৈরি হয় তখন এই এনজাইম কিন্তু আর মিনারেকটিক অ্যাক্টিভিটি তখন এটাকে ইনঅ্যাক্টিভেট করতে পারে না। এত বেশি কর্টিসল তৈরি হয় একটোপিকে যে এটাকে ইনঅ্যাক্টিভেট করতে পারে না। ফলে কর্টিসল মিনারেকটিক রিসেপ্টরের গায়ে লেগে ও
ও মিনারকটিকের মধ্যে অ্যাক্টিভিটি শো করা শুরু করে দেয়। ফলে কি হয়, ও ও কী করে, মিনারকটিকের মধ্যে কাজ করে, ফলে সোডিয়ামকে ধরে আর পটাশিয়ামকে বের করে দেয়। তা পটাশিয়াম যদি বের হতেই থাকে একটা পর্যায়ে বডি কী বলে পটাশিয়াম আর ছাড়বো না, কারণ পটাশিয়াম ক্রিটিক্যাল স্টেজে চলে গেছে, বডির পরে সমস্যা হবে, তখন বডি পটাশিয়াম না ছাড়ে হাইড্রোজেন আয়নকে ছাড়ে। তাহলে হাইপোক্যালামিয়া তো হলোই, আবার হাইড্রোজেন তখন পটাশিয়াম না ছেড়ে সোডিয়ামের পরিমাণ সোডিয়ামকে ধরে হাইড্রোজেনকে ছাড়ে, সোডিয়ামকে ধরে হাইড্রোজেনকে ছেড়ে দেয়, ফলে বডিতে অ্যালকালোসিস হয়। এই জন্য হাইপোক্যালামিক অ্যালকালোসিস ইজ কমন ইন একটোপিক অ্যাসিডিটি সিনড্রোম, বাট ইট ইজ আনলাইকলি ইন পিউটারি কুশিং। আচ্ছা, ডেক্সামেথাসোন কেন ইউজ হয় আরেকবার বলতে হবে। ডেক্সামেথাসোন ইউজ করা হয় এই কারণে, বলেছিলাম আমার কাজ হচ্ছে অ্যাক্সিসকে সাপ্রেশন করা, আমার কর্টিসল সাপ্রেস করার আমার চেষ্টা করা। এই জন্য আমার হচ্ছে ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। ডেক্সামেথাসোন দিচ্ছি, দিয়ে কাকে সাপ্রেস করবো, বডিতে কর্টিসল প্রোডাকশন কমে কিনা। তা ডেক্সামেথাসোন এই আছে মোর পটেন্ট, তাহলে পটেন্ট জিনিসের সাপ্রেশনটা বেশি করবে একটা। আরেকটা হচ্ছে ডেক্সামেথাসোন দিলে এটা আমি যে অ্যাসিড দিয়ে মেজার করবো কর্টিসল, বডির কর্টিসল, এটা কোনো ইন্টারফেয়ার করবে না, ইট ডাজ নট ক্রস রিঅ্যাক্ট উইথ ইমিউন অ্যাসিড। আমি যে অ্যাসিডে মেজার করবো যে বডির কর্টিসল কত, ডেক্সামেথাসোনের মেজারমেন্টের মধ্যে আসবে না, ফলে বডির প্রোডাকশনটাই দেখাবে। বাইরে থেকে ডেক্সামেথাসোন খাইছি এটাও মেজারমেন্টে নেবে না, সে ডেক্সামেথাসোন সুইটেবল। ডেক্সামেথাসোন মোর পটেন্ট, এর মধ্যে দুটো কথা, যে মোর পটেন্ট আর ইট ডাজ নট ক্রস রিঅ্যাক্ট উইথ ইমিউন অ্যাসিড। আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, যে একই কোশ্চেন দুজন স্যার, অ্যাক্টিভিক কোশ্চেনে হাইপোক্যালামিক অ্যালকালাসিস কি তুই না করছে, তাসবিও করছে। আচ্ছা, আর সেভ করতে বলছি স্যার, প্লিজ মেনশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ কুশিং সিনড্রোম। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আচ্ছা আচ্ছা, আমি যে বলি যে আসলে কি কুশিং সিনড্রোম মানে পেশেন্ট কীভাবে আসবে, মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ কুশিং। আমি যদি বলি এটা কুশিং, তা আমি বললাম যে সিউডো কুশিং, তুমি বলতে পারো সিউডো কুশিং কি, ওবেসিটি, এটা পেশেন্ট ওবেস, সেটা হতে পারে ওবেসিটি। একটা ধরনের মেটাবলিক সিনড্রোম, পেশেন্ট কি আছে, ওবেস আছে, ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, কুশিং অনেকগুলো ফিচার ওভারল্যাপ করবে, তাহলে কী হবে, সেটা হতে পারে। ইউজুয়ালি আমরা বলি যে ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ কুশিং সিনড্রোম ইজ, আমরা কয়েকটা বলবো, এটা সিম্পল ওবেসিটি, একটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম, মানে ওবেসিটির সাথে হাইপার টেনশন আছে, ডায়াবেটিস আছে, ডিসলিপিডেমিয়া আছে। আরেকটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম আছে ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ কুশিং সিনড্রোম। আর কোশ্চেন নাই। আর নেক্সট ক্লাসে বিকালে নিবেন, ওটা একটু বলে দিন। ওরা ডিমান্ড করছিল প্রফের কোশ্চেন বেসিস করে। আচ্ছা, এখানে কুশিং সিনড্রোমের প্রবলেম যেটা পড়তে হবে আমি বলি একদম যদি বলি যে এই কথা জিনিস প্রপে ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে যে এটিওলজি অফ কুশিং সিনড্রোম, লিখে রাখো এটিওলজি অফ কুশিং, যেটা বললাম এক। তোমাদের জানার জন্য হয়তো অনেক কিছু বলেছি। 2 নম্বরে পড়বা যে ক্লিনিক্যাল ফিচার্স অফ কুশিং সিনড্রোম, 2। 3 নম্বরে পড়বা ইনভেস্টিগেশন ফর দ্য ডায়াগনোসিস অফ কুশিং সিনড্রোম। ওই 3টে ইনভেস্টিগেশন কি বলেছি, অন্যগুলো পড়ার দরকারই নেই। 24 আওয়ার্স ইউনারি ফ্রি কর্টিসল, ডায়ানাল ভেরিয়েশন অফ কর্টিসল, আর লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, এই 3টা কথা। পরীক্ষাটা প্রশ্ন করবে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কজেস অফ কুশিং সিনড্রোম কি, ওটা আমরা দেখি মোস্ট ইম্পর্ট্যান্ট কজ কী, কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে কি। আর বিভিন্ন জায়গায় কর্টিসল খাচ্ছে, গ্রামে মানুষ ব্যথা হচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যথা বুতা, স্টেরয়েড খেলে আরাম লাগে, স্টেরয়েড খেয়ে যাচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়াই। ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, স্টেরয়েড খেলে আরাম লাগে, স্টেরয়েড খেয়ে যাচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়াই। কোনো মানুষ চিকন আছে, মোটা হতে স্টেরয়েড খাচ্ছে। তাহলে মোস্ট কমন কজেস অফ কুশিং সিনড্রোম ইজ আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম। মোস্ট কমন কজেস অফ, যদি প্রশ্ন করে পরীক্ষা কি, আয়াট্রোজেনিক মানে কি, নিজের থেকে কর্টিসল খেয়ে খেয়ে কুশিং বানায় নিয়ে আসতেছে, আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম। এটা প্রশ্ন করবে যে, এবার প্রশ্ন করতে পারে যে মোস্ট কমন কজ কোনটা, স্যার আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম। পরে প্রশ্ন করতে পারে যে এরকম একটা পেশেন্ট যদি তোমার কাছে আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম নিয়ে আসে, তাহলে তুমি কী কী ফিচার পাবা, তখন এগুলো বলতে হবে যেগুলো বলে দিলাম ক্লিনিক্যাল ফিচার্স। এই 3টা এইগুলো পড়াবে, বেশি এর থেকে ডিটেলস আর পড়ার দরকার নেই। তাহলে 4টে কোশ্চেন পড়াবে, এটিওলজি অফ কুশিং সিনড্রোম, ক্লিনিক্যাল ফিচার্স অফ কুশিং সিনড্রোম, আর হচ্ছে ইনভেস্টিগেশনস। ঠিক আছে, কজেস, ক্লিনিক্যাল ফিচার্স, 3টে ইনভেস্টিগেশনস, আর মোস্ট কমন কজ কী ওয়ার্ডে কোনটা বেশি দেখি, যে আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম। এই
নেক্সট ঠিক আছে, থ্যাংক বিকালে নিবেন। এরপর থেকে নেক্সট ক্লাস হবে 3:30 থেকে 4:30, 3:30 to 4:30। ঠিক আছে, ঠিক আছে তাহলে ওকে শেষ। ওকে, থ্যাংক ইউ। কি হবে? কই সেভ 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 কোথায়? ফিনিশ দেন দেন স্যার ফিনিশ। ফিনিশ